এদের লাশগুলো যমুনে ফেলে দেয় কবির। এমনভাবে ফেলবি যাতে ভোরের আগে কুমিরও খুঁজে না পায়। কিন্তু কিন্তু স্যার, এদের তো জ্যান্ত ধরার অর্ডার ছিল। 13 জনকে তো আপনি মেরে ফেলেছেন। মিস্টার যোশী যদি জানতে পারেন, আমাদের কোর্ট মার্শাল হয়ে যাবে স্যার। শাহিন একটা সিগারেট ধরায়। লাইটারের ক্লিক শব্দটা নিস্তব্ধ গুদামে প্রতিধ্বনিত হয়। সে ধোঁয়া ছেড়ে কবিরের দিকে না তাকিয়েই উত্তর দেয়, যোশী। আরে যোশী জানে তার এই বাজ পাখিটা সোজা পথে উঠতে শেখেনি। ওদের জ্যান্ত রাখলে ওরা এজেন্সির 4টা দেওয়ালের মধ্যে মুখ বন্ধ করে বসে থাকতো। কিন্তু ওদের লাশ ওদের বসেদের কাছে একটা বার্তা পাঠাবে। কি বার্তা স্যার? বার্তাটা হলো ফ্যালকন মাঠে নেমেছে, আর সে কোনো নিয়ম মানে না। যোশীকে আমি সামনে নেব। সে জানি আমার ঘাটটা একটু তেরা। শাহিন সিগারেটের শেষ টান দিয়ে সেটা মাটিতে ফেলে জুতো দিয়ে পিষে দেয়। তুই এখানকার সবকিছু পরিষ্কার কর কবির, সমস্ত চিহ্ন মুছে ফেলবি। আমি আসছি। আপনি কোথায় যাচ্ছেন স্যার? শাহিন তার জ্যাকেটের জিপ লাগাতে লাগাতে মুখে এক অদ্ভুত ব্যঙ্গাত্মক হাসি ফুটিয়ে বলে, আমার আরেকটা খুব জরুরি ডিউটি বাকি আছে। কি ডিউটি স্যার? আমার বাবার বকা খেতে যাওয়ার ডিউটি, ওনার অবহেলা আর তিরস্কার শোনার ডিউটি। এই কথা বলে শাহিন আর এক মুহূর্ত দাঁড়ায় না। হনহন করে গুদামের অন্ধকার থেকে বেরিয়ে যায়। জেনারেল ইমতিয়াজ আহমেদের বাড়ির ডাইনিং রুম দিল্লি। রাতের খাবারের টেবিল। সেই ঘটনার পরের দিন। পরিবেশটা শান্ত কিন্তু ভারী। টেবিলের এক প্রান্তে বসে আছেন লেফটেন্যান্ট জেনারেল ইমতিয়াজ আহমেদ। তার চেহারায় কঠোর শৃঙ্খলা। তার ডান পাশে বসা বড় ছেলে মেজর আরমান, সেনাবাহিনীর আদর্শ প্রতিচ্ছবি। আর অন্য পাশে কিছুটা আয়েশি ভঙ্গিতে বসে আছে ছোট ছেলে শাহিন। জেনারেল ইমতিয়াজ প্লেটে চামচ রাখতে রাখতে আরমানের দিকে তাকিয়ে স্নেহের স্বরে বললেন, আজ ব্রিগেডিয়ার খান ফোন করেছিল। তোমার ইউনিট যেভাবে সিয়াচেনে নতুন সাপ্লাই লাইন স্থাপন করেছে তার ভূয়সী প্রশংসা করেছিলেন। বলছিলেন তোমার মতো একজন অফিসার পাওয়া ভাগ্যের ব্যাপার। আরমান বিনয়ের সাথে হাসল। আব্বু, এটা তো পুরো টিমের কৃতিত্ব। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। শাহিন চিকেনের টুকরো মুখে পুরে আলগোছে একটা মন্তব্য ছুড়ে দিল, যেন এই আলোচনাটাই তার কাছে পৃথিবীর সবচেয়ে বিরক্তকর বিষয়। ওয়াও ভাইজান, আপনি তো দেশের হিরো। আপনার নামে তো সিনেমা হওয়া উচিত। আমি প্রডিউসারকে বলবো নাম হবে মিশন সিয়াচেন দ্য আইস সোলজার। জেনারেল ইমতিয়াজের শান্ত মুখটা মুহূর্তে কঠিন হয়ে গেল। তিনি তীক্ষ্ণ চোখে শাহিনের দিকে তাকালেন। তোমার কি প্রতিটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে ঠাট্টা করাটা জরুরি? নিজের ভাইয়ের সাফল্য দেখেও যদি তোমার মধ্যে কোনো অনুপ্রেরণা না জাগে, তাহলে তোমার জীবন নিয়ে আমার আর কিছু বলার নেই। শাহিন মুখের খাবার চিবোতে চিবোতে বলে, আরে আমি তো প্রশংসাই করলাম, অনুপ্রেরণা তো আমার জীবনে ভরপুর। আজকে যেমন ঠিক করেছি আমার পুরনো বাইকটা মডিফাই করে একটা নতুন ট্রিপে বের হব, লে লাদাখ। কি বলেন? বাইক ট্রিপ, এটাই তোমার জীবনের লক্ষ্য? তোমার বয়স কত হয়েছে সেই খেয়াল আছে? তোমার ভাই দেশের জন্য নিজের জীবন বাজি রাখছে, আর তুমি এখনো বাপের টাকায় বাইক আর ট্রিপের স্বপ্ন দেখছো? লজ্জা করে না তোমার? ঠিক তখনই রান্নাঘর থেকে শাহিনের মা মিসেস ফারিয়া আহমেদ খাবারের একটি বাটি হাতে প্রবেশ করলেন। ঘরের উত্তপ্ত পরিস্থিতি আঁচ করতে তার এক মুহূর্ত লাগলো না। আরে তোমরা খাবার টেবিলেও ঝগড়া শুরু করলে? শাহিন বাবা, তুই চুপ কর। আর আপনিও ছেলের সাথে এভাবে কথা বলবেন না। তুমি ওকে কিছু বলবে না ফারিহা। তোমার অতিরিক্ত আদরেই ওর এই দশা। ওর বয়সী ছেলেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে পরিবারকে দেখছে, আর ও এখনো আমাদের জন্য বোঝা হয়ে আছে। আমি যখন ওর বয়সী ছিলাম। শাহিন চেয়ারটা পেছনে ঠেলে উঠে দাঁড়ালো।
তার মুখে সেই বেপরোয়া হাসিটা এখনো লেগে আছে, কিন্তু চোখ দুটো অসম্ভব স্থির। ছিলেন আব্বু, আপনি আমার বয়সী থাকতে অনেক কিছু ছিলেন, কিন্তু মুশকিল হলো আমি তো আপনি নই, আমি শাহিন। সে আরমানের দিকে তাকিয়ে চোখ মারল। কংগ্রাচুলেশনস ভাইজান, আপনার সাফল্যের পার্টিটা কিন্তু আমার চাই। চিন্তা করবেন না, খরচ আমার, মানে আব্বুর কার্ডের। জেনারেল ইমতিয়াজের কিছু বলার আগেই শাহিন হনহন করে ডাইনিং রুম থেকে বেরিয়ে গেল। ঘরের মধ্যে নেমে এলো এক অস্বস্তিকর নীরবতা। আরমান আস্তে করে তার বাবার কাঁধে হাত রাখলো। আব্বু ছাড়ুন, ও এখনো ছোট, ঠিক হয়ে যাবে। জেনারেল ইমতিয়াজ গভীর হতাশায় দীর্ঘশ্বাস ফেলে বললেন, কবে কবে ঠিক হবে ও? ওর এই বেপরোয়া হাসিটা আমার বুকে তীরের মতো বিঁধে। আরমান, মনে হয় ও যেন আমাকে আর আমার সব অর্জনকে নিয়ে ব্যঙ্গ করছে। বাইরে শাহিন তার বাইকের চাবিটা হাতে নিয়ে ঘোরাচ্ছিল। তার মুখে হাসিটা মিলিয়ে গেছে, চোয়াল শক্ত আর চোখ দুটো অন্ধকারে জ্বলছে। সে বাইকে স্টার্ট দিয়ে রাতের দিল্লির রাস্তায় মিলিয়ে গেল। পেছনে ফেলে গেল একরাশ অপমান আর এক বুক জেদ। এই দ্বৈত জীবন আর কতদিন? রয়ের হেডকোয়ার্টার সাউথ ব্লক, দিল্লি। মাটির অনেক নিচে একটি সাউন্ড প্রুফ ব্রিফিং রুম, ধূসর দেওয়াল, মাঝখানে একটি কালো টেবিল, আর হোলোগ্রাফিক স্ক্রিনে ভেসে উঠেছে বিভিন্ন স্যাটেলাইট ইমেজ আর ডেটা। এই ঘরের বাতাস অক্সিজেনের চেয়েও বেশি সিক্রেসি দিয়ে ভরা। শাহিন, যাকে এখানে সবাই ফালকন নামে চেনে, ঘরের এক কোণে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে আর সেই সাধারণ জিন্স টি শার্ট নেই, আছে কালো কৌশলগত পোশাক। রুমের দরজা খুলে প্রবেশ করলেন রয়ের চিফ মিস্টার জোশী। তার চোখে মোটা ফ্রেমের চশমা, কিন্তু চাহনি ইস্পাতের মতো ধারালো। মিস ফালকন, লাহোরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এসেট বাজিগর গত 72 ঘন্টা ধরে নীরব। নিখোঁজ হওয়ার আগে সে শুধু দুটো শব্দ পাঠাতে পেরেছিল, প্রজেক্ট কায়ামত। শাহিন সোজা হয়ে দাঁড়ালো। তার চোখে আর সেই বকে যাওয়া ছেলের ছাপ নেই, আছে এক শিকারী বাজ পাখির সতর্কতা। কায়ামত মানে কোনো নিউক্লিয়ার থ্রেট স্যার? হতে পারে, অথবা তার চেয়েও খারাপ কিছু। আমরা যা ধারণা করেছি, এটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন। পাকিস্তানের মাটিতে এমন এক ভয়াবহ হামলা চালানো হবে যার সমস্ত প্রমাণ সরাসরি ভারতের দিকে আঙুল তুলবে। উদ্দেশ্য দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু করা। শাহিনের চোয়াল শক্ত হয়ে গেল। সে জানে এই ধরনের একটা যুদ্ধ শুরু হলে তার ফলাফল কি হতে পারে। আমাকে কি করতে হবে স্যার? তোমাকে দুবাই যেতে হবে। আমাদের কাছে খবর আছে এই প্রজেক্টের অর্থায়ন হচ্ছে সেখান থেকে। একজন আন্তর্জাতিক হাওলা ডিলারের মাধ্যমে টাকাটা লাহোরে পৌঁছাচ্ছে। তোমাকে সেই ম্রানি ট্রেল অনুসরণ করতে হবে একদম উৎস পর্যন্ত। একা নাকি কোনো সাপোর্ট টিম থাকবে? মিস্টার জোশী টেবিলের দিকে ইশারা করে বলেন, এই মিশনে কোনো ভুলের সুযোগ নেই ফালকন। তাই এবার তোমার সাথে কাজ করবে আমাদের সেরা স্ট্র্যাটেজিস্ট, যার পরিকল্পনা আজ পর্যন্ত ব্যর্থ হয়নি। দরজাটা আবার খুলে গেল। ভেতরে প্রবেশ করলো একজন নারী, সালোয়ার কামিজ পরা, চোখে তীক্ষ্ণ বুদ্ধির ছাপ, আর হাঁটা চলায় অসম্ভব আত্মবিশ্বাস। তার হাতে একটি ফাইল। সে ঘরে ঢুকেই শাহিনের দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল, যেন সে অদৃশ্য। মিট এজেন্ট জোয়া। এই মিশনেই ওই তোমার পার্টনার। সমস্ত পরিকল্পনা ওর মস্তিষ্ক প্রস্তুত। জোয়া ফাইলটা খুলে শাহিনের দিকে না তাকিয়ে কথা বলা শুরু করলো। তার কণ্ঠস্বর শান্ত, কিন্তু প্রতিটি শব্দ ছুরির ফলার মতো। শাহিন আহমেদ, কোডনেম ফালকন, বয়স 28, সেরা ফিল্ড এজেন্ট। কিন্তু রেকর্ডে দেখা যাচ্ছে আপনি প্রোটোকলের চেয়ে বেশি নিজের ইনস্টিংক্টের ওপর ভরসা করেন। আপনার শেষ 3টি মিশনে সাফল্য এলেও এজেন্সির ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক 17% বেশি। আপনি একজন অ্যাসেট, কিন্তু একজন বেপরোয়া অ্যাসেট। শাহিন মেয়েটির দিকে এগিয়ে গেল। তার মুখে ফুটে উঠল সেই পরিচিত ব্যঙ্গের হাসি।
আর আপনার ফাইল কি বলে ম্যাডাম? জোয়া, শুধু জোয়া, কোনো সারনেম নেই, রেকর্ড পারফেক্ট, প্রতিটি মিশন সফল। কিন্তু আপনার কোনো ফিল্ড এক্সপিরিয়েন্স আছে নাকি আপনি শুধু শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে ল্যাপটপে যুদ্ধের সলিউশন খেলেন? সিমুলেশন আর বাস্তবতার পার্থক্য আমি বুঝি এজেন্ট ফাল্কন, আর এটাও বুঝি যে একটা ভুলের কারণে যুদ্ধক্ষেত্রে শুধু সিমুলেশনের স্কোর কমে না, মানুষের জীবন যায়। আপনার মতো বেপরোয়া এজেন্টদের কারণে ব্যাকআপ প্ল্যান এবং স্ট্র্যাটেজিদের প্রয়োজন হয়। শাহিন জোয়ার খুব কাছে এসে ঝুঁকে বলে, একটা কথা মনে রাখবেন ম্যাডাম, এটা ফিল্ড মিশন, দাবা খেলা নয় যে প্রতিটা চাল আগে থেকে ভেবে রাখা যাবে। এখানে প্রতি মুহূর্তে পরিস্থিতি বদলায়, আর তখন আপনার ওই দামি পরিকল্পনাগুলো কাগজের টুকরোর চেয়ে বেশি কিছু নয়। তখন দরকার হয় ইনস্টিংক্ট, যা আপনার নেই। তাই আমি কখনো কখনো বেপরোয়া হয়ে সিস্টেমের বাইরে চলে যাই। তাদের মাঝখানে তখন এক চুল দূরত্ব। ঘরের বাতাস উত্তেজনায় কাঁপছে। মিস্টার যোশী তার ভারী গলায় নীরবতা ভাঙলেন। যথেষ্ট হয়েছে। তোমাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ দিল্লিতে রেখে যাও। মিশনে তোমরা একে অপরের পার্টনার। জয়ার পরিকল্পনা আর তোমার ফিল্ড স্কিল দুটোই আমাদের দরকার। তোমাদের ফ্লাইট আজ রাত 2টায়। দুবাই পৌঁছে জয়া তোমাদের পরবর্তী নির্দেশ দিবে। ডিসমিসড। শাহিন এক মুহূর্ত জোয়ার চোখের দিকে তাকিয়ে রইল, যেন কিছু একটা পড়ার চেষ্টা করলো। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুরে দাঁড়ালো। শাহিন দরজার দিকে হাঁটতে হাঁটতে বলে, আশা করি আপনার পরিকল্পনাগুলো অন্তত প্লেনের টিকিটের মতোই নির্ভরযোগ্য হবে ম্যাডাম। জোয়া কোনো উত্তর দিল না। শাহিন বেরিয়ে যাওয়ার পর সে মিস্টার যোশীর দিকে ফিরল। স্যার, আমি এখনও মনে করি এই এজেন্টের সাথে কাজ করাটা একটা বড় ঝুঁকি। ও বড্ড বেশি আবেগপ্রবণ। জানি, কিন্তু ওই আবেগেই ওকে সেরা বানিয়েছে জোয়া। এমন কিছু কাজ আছে যা শুধু মস্তিষ্ক দিয়ে হয় না, তার জন্য হৃদয়েও প্রয়োজন হয়। যাও, তৈরি হয়। দেশের ভাগ্য এখন তোমাদের দুজনের হাতে। জোয়া মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু তার মন জুড়ে তখন একটাই চিন্তা। এই বেপরোয়া উদ্ধত লোকটার সাথে আমি কিভাবে একটা দেশের ভাগ্য নির্ধারণকারী মিশনে কাজ করব? দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। টার্মিনাল 3000-এরও মানুষের ভিড়। লাগেজ ট্রলির ঘড়ঘড় শব্দ আর বিভিন্ন ভাষায় ঘোষণার কোলাহল। দুবাই বিমানবন্দরের এই ব্যস্ততার মধ্যে মিশে আছে শাহিন আর জোয়া। শাহিন পরেছে একটা সাধারণ টি শার্ট আর কার্গো প্যান্ট, গলায় ক্যামেরা ঝোলানো, যেন একজন সাধারণ ট্যুরিস্ট। জোয়া পরেছে আবায়া, মুখে হিজাব, তার পরিচয় একজন স্থানীয় নারী। তারা একে অপরকে চেনে না, এমন ভান করে আলাদাভাবেই হাঁটছে, কিন্তু তাদের দুজনের কানেই লাগানো আছে সূক্ষ্ম প্রায় অদৃশ্য ইয়ারপিস। জোয়ার শান্ত কণ্ঠস্বর শাহিনের কানে ভেসে এলো। টার্গেট 6 নম্বর গেটের কফি শপের দিকে এগোচ্ছে। ধূসর স্যুট, হাতে ব্রিফকেস। দেখতে পাচ্ছ ফাল্কন? শাহিন কফি শপের দিকে তাকালো। লোকটাকে সে দেখতে পেল। বয়স 50-এর কোঠায়, মাথায় টাক, চোখে মুখে ধূর্ততার ছাপ। শাহিন ক্যামেরায় ক্লিক করার ভান করতে করতে বলে, হ্যাঁ, দেখতে পাচ্ছি, একদম ছবির সাথে মিলে যাচ্ছে। লোকটা তো বেশ শান্তভাবেই কফি খাচ্ছে, যেন পিকনিকে এসেছে। আমার তো মনে হচ্ছে এখানেই কাজটা সেরে ফেলা যায়। তুলে নেই? জোয়া বিরক্তিসূচক দীর্ঘশ্বাস ফেলে বলে, নেগেটিভ ফাল্কন। এটা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লির চাঁদনি চক নয়। এখানে একটা ভুল মানে আন্তর্জাতিক সংকট। আমরা ওকে এখন শুধু অনুসরণ করব। দেখতে হবে ও কার সাথে দেখা করে, কাকে ব্রিফকেসটা দেয়। আর যদি ও কারোর সাথে দেখা না করে সোজা প্লেনে উঠে পড়ে, তাহলে কি হবে? আমরা শুধু ওর কফি খাওয়ার ছবি তুলে দিল্লিতে পাঠাবো। বাহ, কি দারুণ স্ট্র্যাটেজি! তোমার জোকস বন্ধ করো, অনুসরণ করো। লোকটা কফি শেষ করে উঠে দাঁড়ালো এবং ডিউটি ফ্রি শপের দিকে হাঁটতে শুরু করলো। শাহিন আর জোয়াও দূরত্ব বজায় রেখে তাকে অনুসরণ করতে লাগলো। ধৈর্য ধরো ফাল্কন। গুপ্তচর বৃত্তি মানে ধৈর্যের খেলা।
তুমি তাড়াহুড়ো করে একটা পেয়াদা ধরতে চাও, আর আমি চাই পুরো খেলাটা জিতে নিতে। আর আপনার এই ধৈর্যের খেলার চক্করে যদি পেয়াদাটাই হাতছাড়া হয়ে যায়। লোকটা সিকিউরিটি চেকের দিকে যাচ্ছে, একবার ভেতরে ঢুকে গেলে ওকে ধরা প্রায় অসম্ভব হয়ে যাবে। আমার ওপর বিশ্বাস রাখো, আমার কাছে প্ল্যান বি আছে। ও, প্ল্যান বি, গ্রেট প্ল্যান। এতেই তো আমরা মাছি দাঁড়াচ্ছি, প্ল্যান বিতে নিশ্চয়ই মশা দাঁড়াবো। ঠিক তখনই ঘটল ঘটনাটা। টার্গেট লোকটি ডিউটি ফ্রি শপের পারফিউম সেকশনে ঢুকলো এবং একজন এয়ারলাইন কর্মীর সাথে ধাক্কা খেলো। লোকটির হাত থেকে ব্রিফকেসটা পড়ে গেল। কয়েক মুহূর্তের জন্য একটা বিশৃঙ্খলা তৈরি হলো, আর সেই সুযোগেই ভিড়ের মধ্যে থেকে অন্য একজন লোক হুবহু একই রকম একটা ব্রিফকেস তুলে নিয়ে দ্রুত অন্যদিকে মিলিয়ে গেল। শাহিন দৃশ্যটা দেখে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল। জোয়া, ব্রিফকেস বদলে গেছে। এয়ারলাইন কর্মীর ইউনিফর্মে অন্য একজন লোক, সে আসল ব্রিফকেসটা নিয়ে পালিয়েছে। আমি ওর পিছু নিচ্ছি। না ফাল্কন, দাঁড়াও, এটা একটা ফাঁদ হতে পারে। কিন্তু শাহিন শোনার পাত্র নয়। সে দ্রুত ভিড় ঠেলে লোকটার পিছু নিল। ইয়ারপিসে ফিসফিস করে বলে, আমি যদি এখন ওকে না ধরি তাহলে মানি ট্রেইলার এই একমাত্র সুতাটাও ছিঁড়ে যাবে। তোমার পরিকল্পনার জন্য আমি বসে থাকতে পারবো না। ফাল্কন, আমার কথা শোনো, তুমি একা। শাহিন ততক্ষণে লোকটার খুব কাছে চলে এসেছে। সে দৌড়ে গিয়ে লোকটার উপর ঝাঁপিয়ে পড়ার আগেই দুজন বিশালদেহী লোক যেন মাটি ফুঁড়ে উদয় হলো এবং শাহিনের পথ আটকে দাঁড়ালো। শাহিন কিছু বোঝার আগেই তারা তাকে ধরে ফেললো। অন্যদিকে জোয়া দেখল সে আসল টার্গেট। ধূসর শুটের লোকটি শান্তভাবে অন্য একটি ব্রিফকেস হাতে সিকিউরিটি চেকের দিকে এগিয়ে যাচ্ছে। জোয়ার বুঝতে বাকি রইল না যে শাহিনকে একটা পরিকল্পিত ফাঁদে ফেলা হয়েছে। ইয়ারপিসে চাপা গলায় বলে, ফাল্কন, রেসপন্ড। ফাল্কন। কোনো উত্তর নেই। জোয়ার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে দ্রুত তার নিজের পথ পরিবর্তন করলো। তার ভাবলেশীন মুখে প্রথমবার ফুটে উঠল উদ্বেগের ছাপ। এই বেপরোয়া লোকটা নিজের সাথে সাথে পুরো মিশনটাকেই ডুবিয়ে দিল। দুবাইয়ের দেইরা এলাকার একটি সেফ হাউস, একটা সাধারণ অ্যাপার্টমেন্ট, কিন্তু দেওয়ালগুলো বুলেট প্রুফ আর জানলাগুলো বিশেষ কাজ দিয়ে তৈরি। ঘরের ভেতরে আসবাবপত্র বলতে শুধু প্রয়োজনীয় কয়েকটি জিনিস। ঘণ্টাখানেক পরে শাহিন ফিরে এসেছে। তার শার্টের এক কোণ ছেঁড়া আর কপালে একটা হালকা আঁচড়ের দাগ। জোয়া ঘরের ভেতরে পায়চারি করছিল। শাহিনকে দেখা মাত্রই সে থেমে গেল। ঘরের ভেতর তখন পিনপতন নীরবতা। সেই নীরবতা ভেঙে জোয়া কথা বলা শুরু করলো। তার কণ্ঠস্বর বরফের মতো শীতল। তোমার এই বীরত্বের জন্য আমরা কি পেলাম এজেন্ট ফাল্কন? আমরা আমাদের মূল টার্গেটকে হারালাম, আর শত্রুরা জেনে গেল যে আমরা তাদের অনুসরণ করছি। কংগ্রাচুলেশন, একটা মিশনে যা যা ভুল করা সম্ভব তুমি তার প্রায় সব কিছুই করে ফেলেছো। শাহিন একটা চেয়ারে ধপ করে বসে পড়ল। সেও ক্লান্ত এবং প্রচণ্ড বিরক্ত। ও তাই? আর আপনার ওই পারফেক্ট পরিকল্পনাটার কি হলো? আমরা তো শুধু কফি শপে বসে লোকটার ছবি তুলেছিলাম। আমি যদি পিছু না নিতাম তাহলে তো আমরা বুঝতেই পারতাম না যে ব্রিফকেসটা বদলে গেছে। আমরা হয়তো এখনো ওই নকল টার্গেটের পিছনেই ঘুরে বেড়াতাম। আমি পিছু নিতে বারণ করিনি, আমি তোমাকে একা যেতে বারণ করেছিলাম। আমার কাছে ব্যাকআপ টিম রেডি ছিল। তুমি যদি শুধু 10টা সেকেন্ড অপেক্ষা করতে। 10 সেকেন্ড? ওই 10 সেকেন্ডে লোকটা এয়ারপোর্টের হাজারো মানুষের ভিড়ে হারিয়ে যেত। ফিল্ডে প্রতিটা সেকেন্ডের দাম আছে ম্যাডাম, যা আপনি আপনার শীততাপ নিয়ন্ত্রিত ঘর থেকে কখনোই বুঝবেন না। আমি বুঝি বলেই তোমাকে অপেক্ষা করতে বলেছিলাম, কারণ আমি জানতাম এটা একটা ফাঁদ। তারা চেয়েছিল তুমি একা গিয়ে এগিয়ে আসো, আর তুমি ঠিক সেটাই করলে। তোমার জন্য আজ পুরো প্রজেক্ট কায়ামত মিশনটাই ঝুঁকির মুখে পড়ে গেল। তাদের তর্কাতর্কি চরমে পৌঁছেছে। দুজনের চোখে আগুন জ্বলছে। শাহিন উঠে দাঁড়িয়ে জোয়ার মুখোমুখি হলো। আমার জন্য নাকি আপনার ওই অহংকারের জন্য? আপনি মানতেই পারছেন না যে আপনার পরিকল্পনা নিখুঁত ছিল না। আপনি এটা হজমই করতে পারছেন না যে আমার ইনস্টিংক্ট আপনার পরিকল্পনার একটা ভুল ধরে ফেলেছে।
তোমার ইনস্টিংক্ট নয়, তোমার বোকামি। তুমি একজন এজেন্টের মতো আচরণ করনি, করেছে একজন রাস্তার গুন্ডার মতো। শাহিন আর কিছু বলতে গিয়েও থেমে গেল। সে প্রচণ্ড ক্লান্তিতে চোখ বন্ধ করলো। তারপর পাশের টেবিলে রাখা কেটলির দিকে এগিয়ে গেল কফি বানানোর জন্য। সে রাগে গজরাতে গজরাতে কফি বিনের প্যাকেটটা খুলতে গিয়েই হাত ফসকে কফির মগটা নিচে ফেলে দিল। ঠং করে একটা শব্দ হলো। সেরামিকের মগটা মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। আর সেই শব্দটা যেন তাদের দুজনের ভেতরের সমস্ত উত্তাপ এক মুহূর্তে নিভিয়ে দিল। তর্ক থেমে গেল। শাহিন ভাঙা কাপটার দিকে তাকিয়ে রইল। একটা সামান্য দুর্ঘটনা, কিন্তু এই ভাঙা কাপটাই যেন তাদের দুজনের সম্পর্কের বর্তমান অবস্থার প্রতীক। তীব্র ধারালো এবং ব্যবহারে অযোগ্য। শাহিন নিচু হয়ে কাপের ভাঙা টুকরোগুলো তুলতে লাগলো। সরি, আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। জোয়া কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর এগিয়ে এসে শাহিনের পাশে বসলো। সেও ভাঙা টুকরোগুলো তুলতে সাহায্য করতে লাগলো। থাক, লাগবে না, হাত কেটে যাবে। কাটলে কাটুক, এমনিতেও আজকের দিনে এর চেয়ে খারাপ আর কি হবে। তাদের দুজনের হাত প্রায় ছুঁয়ে গেল একটা ভাঙা টুকরো তুলতে গিয়ে। শাহিন হাতটা সরিয়ে নিল। জোয়া তার দিকে তাকালো। এই প্রথম সে শাহিনের চোখে কোনো রাগ বা বিদ্রুপ দেখলো না, দেখলো শুধু রাজ্যের ক্লান্তি আর গভীর হতাশা। আর শাহিনও প্রথমবার জোয়ার শীতল চোখের আড়ালে লুকিয়ে থাকা উদ্বেগটা খেয়াল করলো। তারা তোমাকে কোনো আঘাত করেনি তো? শাহিন অবাক হয়ে জোয়ার দিকে তাকালো। এই প্রথম জোয়ার কণ্ঠে পেশাগত দূরত্বের বাইরে অন্য কোনো সুর। না, তেমন কিছু না, শুধু একটু ধাক্কাধাক্কি। তোমার টিম আমাকে ঠিক সময়ে বের করে এনেছে, ধন্যবাদ। ধন্যবাদ আমাকে নয়, প্রোটোকলকে দিও। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। যদিও সে এটা বলল, কিন্তু তার কণ্ঠস্বর আগের মতো শীতল শোনালো না। ঘরে আবার নীরবতা নেমে এলো, কিন্তু এবার সেই নীরবতাটা অস্বস্তিকর নয়, বরং কিছুটা সহনীয়। তাহলে এখন কি হবে? টার্গেট তো হাতছাড়া। সম্পূর্ণ নয়। তুমি যে লোকটার পিছু নিয়েছিলে তার কাছ থেকে একটা জিনিস উদ্ধার করা গেছে, একটা হোটেলের রুম কি কার্ড। সম্ভবত আমাদের পরবর্তী সুতো এটাই। শাহিন ক্লান্তভাবে হাসলো। তার মানে আপনার প্ল্যান চালু হয়ে গেছে, তাই তো? জোয়া কোনো উত্তর না দিয়ে শুধু তার দিকে তাকিয়ে রইল। এই প্রথম তাদের মধ্যে কোনো তর্ক হলো না, শুধু রইল একরাশ অনিশ্চয়তা আর এক অদ্ভুত বোঝাপড়া। তারা দুজনেই বুঝতে পারছিল এই মিশনটা তাদের কল্পনার চেয়ে অনেক বেশি জটিল, আর এই বিপজ্জনক পথে তারা একে অপরকে ছাড়া অচল। পরের দিন ভোরের আলো সবেমাত্র জানালার পর্দা ভেদ করে ঘরে প্রবেশ করেছে। ভাঙা কফির মগের টুকরোগুলো পরিষ্কার করা হয়েছে, কিন্তু ঘরের বাতাসে এখনো রয়ে গেছে গত রাতের তিক্ততা আর উত্তেজনার ছাপ। শাহিন সোফায় আধশোয়া অবস্থায় আছে, তার চোখ দুটো সিলিংয়ের দিকে স্থির। জোয়া একটি ল্যাপটপ নিয়ে ডাইনিং টেবিলে বসে আছে, তার আঙুলগুলো কিবোর্ডের ওপর দ্রুত চলছে। ঘড়ির কাঁটার টিক টিক শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। নীরবতাটা অস্বস্তিকর। অবশেষে শাহিনই নীরবতা ভাঙল। তাহলে ওই হোটেলের কি কার্ডটা কি কোনো কাজে লাগলো, নাকি ওটাও আমার আর একটা বোকামের নিদর্শন হিসেবে ফাইলের মধ্যে অ্যারচিভড হয়ে গেল? জোয়া তার দিকে না তাকিয়ে উত্তর দিল। তার কণ্ঠস্বর আগের মতোই শান্ত, কিন্তু তাতে কোনো ধার নেই, শুধু ক্লান্তি। হোটেলটা বুর্জ আল আরবের কাছেই। রুমটা রিজওয়ান শেখ নামের একজনের নামে বুক করা হয়েছিল। সেই রিজওয়ান শেখ যাকে তুমি এয়ারপোর্টে ধাওয়া করেছিলে। তার মানে লোকটা এখনো দুবাইতেই আছে। চলো এখনই গিয়ে তুলে আনি, এবার আর কোনো ভুল হবে না। জোয়া ল্যাপটপ থেকে চোখ তুলে বলে, ভুলটা তুমি এবারও করেছো ফাল্কন। রুমটা খালি। রিজওয়ান শেখ কাল রাতে শহর ছেড়ে পালিয়েছে। সে শুধু এই কি কার্ড ফেলে গেছে আমাদের জন্য। আমাদের জন্য মানে এটা একটা বার্তা। এটা একটা উপহাস। তারা আমাদের জানাতে চায় যে আমরা তাদের চেয়ে এক ধাপ পিছিয়ে আছি।
তারা আমাদের নিয়ে খেলা করছে। শাহিন হতাশ হয়ে আবার সোফায় গা এলিয়ে দিল। সে দেওয়ালে ঘুষি মারতে গিয়েও নিজেকে সামলে নিল। তাহলে এখন কি? আবার শূন্য থেকে শুরু? আবার কোনো কফি শপে বসে ঘন্টার পর ঘন্টা মাছি দাঁড়ানো? জোয়া ল্যাপটপটা ঘুরিয়ে শাহিনের দিকে ধরল। স্ক্রিনে ভেসে উঠল এক ব্যক্তির ছবি। 50 ঊর্ধ্ব বয়স, চোখে দামি সানগ্লাস, মুখে এক আভিজাত্যের ছাপ। একে চেনো? শাহিন ছবিটার দিকে তাকিয়ে বলে, চিনব না কেন? তারিক হাসান, অস্ত্রের দুনিয়ার বেতাজ বাদশাহ। পাকিস্তান, আফগানিস্তান থেকে শুরু করে আফ্রিকার বিভিন্ন দেশে তার নেটওয়ার্ক, কিন্তু তাকে তো ধরাছোঁয়ার বাইরে বলে মনে করা হয়। রিজওয়ান শেখ পালানোর আগে তার এনক্রিপ্টেড ফোন থেকে শেষ কলটা করেছিল তারিক হাসানের একজন ঘনিষ্ঠ সহযোগীকে। মানি ট্রেলটা শেষ পর্যন্ত এখানেই এসে মিশেছে। প্রজেক্ট কায়ামতের মূল অর্থায়নকারী এই লোকটাই। শাহিন সোজা হয়ে বসল। তার চোখের মুখে আবার সেই শিকারী বাজ পাখির একাগ্রতা ফিরে এসেছে। তাহলে আমাদের পরবর্তী টার্গেট তারিক হাসান। কোথায় পাওয়া যাবে ওকে? এটাই তো সমস্যা। তারিক হাসান জনসমক্ষে খুব একটা আসে না, কিন্তু আমাদের ভাগ্য ভালো, আজ রাতে সে তার ব্যক্তিগত ইয়েতে একটা হাই স্টেক পোকার গেমের আয়োজন করেছে। সেখানে শুধু তার খুব বিশ্বস্ত আর ধনীরাই আমন্ত্রিত। গ্রেট, তাহলে তো কাজটা আরো সহজ হয়ে গেল। আমি কোনোভাবে ওয়েটারের ছদ্মবেশে ওই ইয়েতে ঢুকে পড়ব, তারপর সুযোগ বুঝে। জোয়াকে থামিয়ে দিল। ওইটার, তুমি কি সিরিয়াস? তারিকের ইয়টের প্রত্যেকটা কর্মীর বায়োডাটা তার সিকিউরিটি টিমের কাছে 3 প্রজন্ম পর্যন্ত যাচাই করে থাকে। একটা মাছিও তার অনুমতি ছাড়া ওই ইয়টে ঢুকতে পারে না। তাহলে উপায়? জোয়ার ল্যাপটপের স্ক্রিন পরিবর্তন হলো। সেখানে ভেসে উঠল এক দম্পতির হাসি মুখের ছবি। উপায় একটাই, আমরা ওয়েটার হিসেবে ঢুকবো না, আমরা ঢুকবো অতিথি হিসেবে। শাহিন কিছুক্ষণ ছবির দিকে তাকিয়ে থেকে তারপর জোয়ার দিকে তাকালো। তার চোখে মুখে রাজ্যের বিস্ময়। অতিথি কিভাবে? ওই পোকার গেমের বাইন কত জানো? মিনিমাম $5 মিলিয়ন। আমাদের এজেন্সি কি এত টাকা দেবে? ও ওয়েট, তুমি বলতে চাইছো আমরা? হ্যাঁ, আমরা স্বামী স্ত্রীর ছদ্মবেশ নেব। তুমি হবে আরহান খান, লন্ডনের বড় হওয়া এক টেক বিলিয়নার, যে বাবার মৃত্যুর পর বিশাল সম্পত্তির মালিক হয়েছে। আর আমি তোমার সদ্য বিবাহিতা স্ত্রী সাইরা। শাহিন কয়েক মুহূর্ত জোয়ার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তারপরে হো হো করে হেসে উঠল। স্বামী স্ত্রী, তুমি আর আমি? ওয়াও জোয়া, তোমার স্ট্র্যাটেজিগুলো মাঝে মাঝে কমেডি ফিল্মের প্লটের চেয়েও বেশি মজাদার হয়। কে বিশ্বাস করবে যে আমরা স্বামী স্ত্রী? বিশ্বাস করতে হবে, কারণ এটাই ভেতরে ঢোকার একমাত্র উপায়। তোমার জন্য স্যুটের বুটের পোশাক আর আমার জন্য ডিজাইনার গ্রাউন্ড, সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। আমাদের একটা বিশ্বাসযোগ্য ব্যাক স্টোরিও তৈরি করতে হবে। শাহিন হাসি থামিয়ে আবার অভিনয় করার ভঙ্গিতে জোয়ার দিকে তাকিয়ে রোমান্টিক স্বরে বলল, ব্যাক স্টোরি? সেটার আবার কি দরকার? আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম সাইরা। তোমার ওই গভীর কালো চোখ দুটো, আহা! আমার সব সম্পত্তি আমি তোমার নামে লিখে দিতে রাজি আছি। জোয়া বিরক্তিতে চোখ উল্টে বলে, প্লিজ ফাল্কন, এটা কোনো বলিউড মুভি নয়। আমাদের গল্পটা বাস্তবসম্মত করতে হবে। আমরা লন্ডনের একটা চ্যারিটি অনুষ্ঠানে দেখা করেছি, 1 মাস প্রেম করার পর বিয়ে করেছি। সিম্পল। 1 মাস? এত বোরিং। না না, গল্পটা হবে আমি তোমার জন্য তাজমহল বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম। তুমি বলেছিলে তাজমহল তো পুরনো হয়ে গেছে, তুমি আমার জন্য নতুন কিছু চাও। তাই আমি তোমার জন্য হ্যাঁ, আমি তোমার জন্য আকাশে আই লাভ ইউ সাইরা লিখেছিলাম 500টা ড্রোন দিয়ে। জোয়া দাঁতে দাঁত চেপে বলে, ফাল্কন,
তুমি যদি এই ধরনের ওভার অ্যাক্টিং মিশনে গিয়ে করো, তাহলে আমরা দুজনেই আরব সাগরের মাছের খাবার হব। আরে বড় লোকেরা তো এরকমই হয়, তারা ভালোবাসা দেখানোর জন্য অদ্ভুত সব কাজ করে। তুমি আমার জন্য কি করেছো জান? তুমি আমার জন্য চাঁদ এনে দেবে বলেছিলে, তাই না জান? শাহিনের এই ব্যঙ্গাত্মক কথায় জোয়ার সহ্যের বাঁধ ভেঙে গেল। সে শাহিনীর চোখের দিকে সরাসরি তাকিয়ে শীতল কণ্ঠে উত্তর দিল, চাঁদ তো এনে দেবেই, তার আগে আপনার জন্য তারাগুলো দিনেই দেখিয়ে দেবে যদি আপনি আমার পরিকল্পনা অনুযায়ী কাজ না করেন মিস্টার আরহান খান। তাহলে আমি নিজেই ওই সাগরে ফেলে দিয়ে আসব। শাহিন এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। জোয়ার চোখের আগুন দেখে সে বুঝতে পারল এই মেয়েটির সাথে লাগতে যাওয়াটা ঠিক হবে না। সে হাত দুটো উপরে তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে হাসল। ওকে ওকে, তোমার বোরিং প্ল্যানই সই। চ্যারিটি অনুষ্ঠান, 1 মাসের প্রেম, তারপরে বিয়ে, ফাইন। কিন্তু একটা কথা, বিয়ের প্রস্তাবটা কে দিয়েছিল? নিশ্চয়ই আমি। না, প্রস্তাবটা আমি দিয়েছিলাম। কি? কিন্তু কেন? কারণ সায়রা একজন আত্মবিশ্বাসী স্বাধীন চেতা নারী। সে তার জীবনের সিদ্ধান্ত নিতে অন্যের জন্য অপেক্ষা করে না। আর আরহান খান অর্থাৎ তুমি তার এই ব্যক্তিত্বকেই ভালোবাসে। শাহিন কিছুক্ষণ জোয়ার দিকে তাকিয়ে রইল। তার মনে হলো এই কথাগুলো জোয়ার শুধু তার চরিত্রের জন্য বলছে না, নিজের জন্যও বলছে। এই প্রথম তার মনে হলো এই কাঠখোট্টা এজেন্টের আড়ালে অন্য একজন মানুষ লুকিয়ে আছে। ঠিক আছে, সাইরা নামটা সুন্দর, তোমার সাথে যায়। জোয়া অন্যদিকে তাকিয়ে বলে, আমার হাতে বেশি সময় নেই, তৈরি হতে হবে। মনে রাখবে, ইউরো ঢোকার পর থেকে আমরা এক মুহূর্তের জন্য চরিত্র থেকে বের হতে পারবো না। একটা ভুল আর সব শেষ। চিন্তা করো না ম্যাডাম, অভিনয়টা আমি ভালোই পারি। আমার পুরো জীবনটাই তো একটা অভিনয়। শেষের কথাটা শাহিন খুব আস্তে করেই বলল, প্রায় নিজের মনে। কিন্তু কথাটা জোয়ারের কান এড়োলো না। সে একবার শাহিনের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তাদের দুজনের মধ্যে একটা অদ্ভুত নীরবতা কাজ করছিল। এই মিশনের ঝুঁকি, এই ছদ্মবেশের খেলা, সব কিছু তাদের পেশাগত সম্পর্ককে এক নতুন অজানা পথে ঠেলে দিচ্ছিল। তারিক হাসানের বিলাসবহুল ইয়ট দ্য এম্পেরর, আরব সাগরের বুকে ভেসে থাকা এক চলন্ত প্রাসাদ। ইয়েটের ডেক থেকে ভেসে আসছে মৃদু অর্কেস্ট্রার সুর, শ্যাম্পেনের গ্লাসের শব্দ আর নিচু স্বরে হাসির আওয়াজ। চারিদিকে দুবাইয়ের রাতের আলো ঝলমল করছে। শাহিন ওরফে আরহান খান পরেছে একটি নিখুঁত টম ফোর্ডের স্যুট, হাতে রোল্যাক্স ঘড়ি। তার বাহুলগ্না হয়ে আছে জোয়া ওরফে সাইরা এক অনবদ্য এলিসাব গাউনে। তাকে দেখে মনে হচ্ছে যেন কোনো আরব্য রজনীর রাজকন্যা। তারা দুজনেই হাসি মুখে অতিথিদের সাথে কথা বলছে, কিন্তু তাদের আসল মনোযোগ পোকার টেবিলের দিকে, যেখানে তারিক হাসান বসে আছে। তাদের দুজনের কানে লাগানো আছে ত্বকের রঙের সাথে মিশে যাওয়া ইয়ারপিস। শাহিন এক আরব শেখের সাথে হাসি মুখে কথা বলতে বলতে ইয়ারপিসে বলে, টার্গেটকে দেখতে পাচ্ছি, বাঘের মতো বসে আছে। তার আশেপাশে যারা আছে সবাই আন্তর্জাতিক ওয়ান্টেড লিস্টের সম্ভাব্য সদস্য। জোয়া শ্যাম্পেনের গ্লাসে চুমুক দেওয়ার ভান করে ইয়ারপিসে বলে, শান্ত থাকো আরহান, তুমি এখন একজন বিলিয়নার, কোনো কমান্ডো নও। তোমার কাজ হলো টাকা ওড়ানো আর আমাকে ভালোবাসা। তারিকের বাঁ দিকে যে লোকটা বসে আছে ও ইভান সকোলভ, রাশিয়ান মাফিয়া। ওর ওপর নজর রাখো। শাহিন জোয়ার দিকে তাকিয়ে ভালোবাসার চোখে হাসল, যেন সে পৃথিবীর সবচেয়ে সুখী পুরুষ। শাহিন অতিথিদের দিকে তাকিয়ে কিন্তু কথাগুলো জোয়াকে উদ্দেশ্য করে বলে, ডার্লিং, তুমি পাশে থাকলে আমার দুনিয়ার আর কিছুর প্রয়োজন হয় না। এরপর সে ইয়ারপিসে ফিসফিস করে যোগ করলো,
এই ডায়লগটা কেমন ছিল? তোমার ট্রেনিং ম্যানুয়ালে আছে? ফোকাস ফাল্কন। তারিক তার ফোনটা বের করেছে। চেষ্টা করো স্ক্রিনে কি আছে দেখার। ঠিক তখনই তারিক হাসান নিজেই তাদের দিকে এগিয়ে এলো। তার মুখে এক অমায়িক হাসি, কিন্তু চোখ দুটো সাপের মতো ঠান্ডা। মিস্টার আরহান খান, তাই তো? লন্ডনের টেক ওয়ার্ল্ডে আপনার নাম এখন সবার মুখে মুখে। আপনাকে আমার এই সামান্য আয়োজনে স্বাগত। দর্শক বন্ধুরা, এখানে তারা আরবি ভাষায় কথা বলেছে, তাই পরও আরবিটাকে বাংলায় ট্রান্সলেট করা হয়েছে। পুরো গল্পের মধ্যে বাংলা ভাষায় চলবে। শাহিন আত্মবিশ্বাসের সাথে হাত মিলিয়ে বলে, ধন্যবাদ মিস্টার হাসান, আপনার আতিথেয়তার কথা অনেক শুনেছি। আর আমার স্ত্রী সাইরা আপনার ইয়েটের খুব প্রশংসা করেছিল। তারিক এবার জোয়ার দিকে তাকালো। তার চোখে এক অযুব দ্যুতি। আপনার স্ত্রী সত্যি খুবই সুন্দরী মিস্টার খান। তার মতো একজন রত্নকে পেয়ে আপনি ভাগ্যবান। ধন্যবাদ। আরহান প্রায়ই বলে আমি নাকি ওর সবচেয়ে বড় ভাগ্য। একদম। আজ রাতে পোকার টেবিলে হারালেও আমার কোনো দুঃখ হবে না, কারণ আমি তো আমার জীবনের সেরা বাজিটা আগেই জিতে গেছি। কথাটা বলে শাহিন জোয়ার কোমরে হাত রাখলো। জোয়া চমকে উঠলেও নিজেকে সামলে নিল এবং শাহিনের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকালো। তাদের এই অভিনয় এতটাই নিখুঁত ছিল যে তারিক হাসানের মতো ধূর্ত লোকও কিছু সন্দেহ করল না। বাহ, আপনাকে দেখে ভালো লাগছে। আসুন, টেবিলে বসুন। আজ রাতটা হয়তো আপনার জন্য আরো লাভজনক হতে পারে। শাহিন পোকার টেবিলে বসলো। জোয়া তার ঠিক পেছনে এসে দাঁড়ালো, তার কাঁধে হাত রেখে। খেলা শুরু হলো। শাহিন ইচ্ছে করেই প্রথম কয়েকটা হাত হারল, যেন সে একজন আনাড়ি ধনী যুবক। জোয়া ইয়ারপিসে শাহিনের কানে ফিসফিস করে বলে, বেশি নাটক করো না, তোমাকে আনাড়ি নয় বেপরোয়া দেখাতে হবে। বড় বাজি লাগাও, ধনীদের অহংবোধে আঘাত করো। পরের হাতেই শাহিন বিশাল অঙ্কের চিপস বাজি লাগালো। টেবিলে সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। ইভান সকলোভ রুশ টানে বলে, ছেলেটা তো বেশ সাহসী দেখছি। সাহস না থাকলে কি আর সাইরার মতো মেয়েকে পাওয়া যায়? এই বলে সে জোয়ার দিকে তাকিয়ে চোখ মারল। জোয়া তার উত্তরে শুধু একটা মৃদু হাসি দিল, কিন্তু মনে মনে সে শাহিনের এই বেপরোয়া চালে শঙ্কিত। খেলা জমে উঠেছে। শাহিন বেপরোয়াভাবে টাকা ওড়াচ্ছে, আর জোয়া ভালোবাসার চোখে তার দিকে তাকিয়ে আছে। কিন্তু ইয়ারপিসে চলছে তাদের আসল মিশন। টার্গেট বাম দিকে সরেছে। তারিক তার একজন লোককে ইশারা করলো। লোকটা ভেতরের কেবিনের দিকে যাচ্ছে। শাহিন কার্ড দেখতে দেখতে ইয়ারপিসে বলে, চিন্তা করো না ডার্লিং, তোমার এই হিরো সব সামলে নেবে। আমি এখানেই সবাইকে ব্যস্ত রাখছি, তুমি সুযোগ বুঝে সরে পড়ো। কেবিনটা নিশ্চয় দোতলায় করিডোরের শেষে। কিভাবে জানলে? কারণ আমি যদি এত বড় একজন অস্ত্র ব্যবসায়ী হতাম, তাহলে আমার গোপন কেবিনটা সবচেয়ে নিরাপদ এবং শেষ প্রান্তেই বানাতাম। যাও। জোয়া আলতো করে শাহিনের কাঁধে চাপ দিয়ে সরে গেল, যেন সে ওয়াশরুমে যাচ্ছে। শাহিন টেবিলে আরো বড় একটা বাজি লাগালো, যাতে সবার মনোযোগ তার দিকে থাকে। অল ইন। পুরো টেবিল স্তব্ধ হয়ে গেল। তারিক হাসান শাহিনের দিকে তাকিয়ে হাসলো। মিস্টার খান, আপনি হয় খুব সাহসী অথবা খুব বোকা। শাহিন জোয়া যেদিকে গেছে সেদিকে তাকিয়ে বলে, আমি প্রেমে পড়েছি মিস্টার হাসান, আর প্রেমে পড়লেই মানুষ দুটোই হয়ে যায়। ইয়টের ওপরের তলার একটি সরু করিডোর। নিচের তলার কোলাহল এখানে প্রায় শোনা যায় না, শুধু ইঞ্জিনের মৃদু গর্জন আর ঢেউয়ের শব্দ। জোয়া নিঃশব্দে বিড়ালের মতো পায়ে হেঁটে করিডোর ধরে এগোচ্ছে। তার হাতে ধরা একটা ছোট ডিভাইস। সে তারিকের ব্যক্তিগত ক্যাবিনের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজায় ডিজিটাল লক। জোয়া তার ডিভাইসটা লকের ওপর ধরল। কয়েক সেকেন্ডের মধ্যে একটা সবুজ আলো জ্বলে উঠল। লক খুলে গেছে। জোয়া এয়ারপিসে ফিসফিস করে বলে, আমি ভেতরে,
ফাল্কন, তোমার হাতে ঠিক 5 মিনিট ওদেরকে আটকে রাখো। 5 মিনিট? ডার্লিং, তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। চিন্তা করো না, আমি এখানে একটা নতুন গল্প শুরু করেছি। কিভাবে সাইরা একবার আমার জন্য মাঝরাতে আইসক্রিম খেতে চেয়েছিল। জোয়া আর কথা না বাড়িয়ে কেবিনে ঢুকলো। ঘরটা বিলাসবহুল কিন্তু ছিমছাম। একপাশে একটা বড় ডেস্ক, তার উপর রাখা একটা অত্যাধুনিক ল্যাপটপ। জোয়া দ্রুত ল্যাপটপটা খুলে তার পেন ড্রাইভ লাগালো। ডেটা কপি হতে শুরু করেছে, সময় লাগছে। হঠাৎ বাইরে পায়ের আওয়াজ পাওয়া গেল। কারিকে সেই সহযোগী যাকে সে ইশারা করেছিল এদিকে আসছে। জোয়া ইয়ারপিসে চাপা গলায় বলে, ফাল্কন, কেউ একজন আসছে, আমার আর 3 মিনিট লাগবে। শিট। ওকে ওকে, আমি দেখছি। শাহিন হঠাৎ করে তার চেয়ার থেকে উঠে দাঁড়ালো এবং ইচ্ছে করে পাশের ওয়েটারের সাথে ধাক্কা খেলো। ওয়েটারের ট্রে থেকে গ্লাসগুলো ঝনঝন শব্দে নিচে পড়ে ভেঙে গেল। সবার মনোযোগ মুহূর্তে সেই দিকে ঘুরে গেল। ও, আই এম সো সরি। আমি আসলে একটু বেশি এক্সাইটেড হয়ে পড়েছিলাম। এই সামান্য নাটক দিয়ে শাহিন প্রায় 1 মিনিট সময় কিনে নিল, কিন্তু লোকটা করিডোরে পৌঁছে গেছে। জোয়া দ্রুত ল্যাপটপ থেকে পেন ড্রাইভটা খুলে পাশের একটা স্টোরেজ রুমে ঢুকে পড়ল। দরজাটা বন্ধ করার মুহূর্তে লোকটা করিডোরে প্রবেশ করলো। স্টোরেজ রুমটা খুব ছোট আর অন্ধকার, বিভিন্ন পরিষ্কারের সরঞ্জাম আর বাক্সে ঠাসা। জোয়ার নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। সে শুনতে পাচ্ছে লোকটা কেবিনের ভেতর ঢুকেছে। ঠিক তখনই স্টোরেজ রুমের দরজায় হাতলটা নড়ে উঠল। কেউ একজন বাইরে থেকে দরজা খোলার চেষ্টা করছে। জোয়ার হৃৎপিণ্ডটা যেন গলার কাছে চলে এলো। সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। দরজাটা হাট করে খুলে গেল এবং আবছা আলোয় সে দেখল শাহিন দাঁড়িয়ে আছে। সরি, আমি ভাবলাম তুমি এখানে। কথা শেষ করার আগেই বাইরে আবার পায়ের শব্দ পাওয়া গেল। লোকটা কেবিন থেকে বেরিয়ে আসছে। শাহিন দ্রুত ভেতরে ঢুকে দরজাটা নিঃশব্দে বন্ধ করে দিল। এখন তারা দুজন একটা মাত্র কয়েক বর্গ ফুটের অন্ধকার ঘরে আটকা পড়েছে, এতটাই কাছাকাছি যে তারা একে অপরের নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করতে পারছে। জোয়ার পারফিউমের হালকা মিষ্টি গন্ধ শাহিনের নাকে এসে লাগছে। তাদের দুজনেরই হৃদস্পন্দন দ্রুত চলছে। অ্যাড্রেনালিনের কারণে নাকি এই অনাকাঙ্ক্ষিত ঘনিষ্ঠতার কারণে, তা বলা মুশকিল। জোয়া প্রায় শোনা যায় না এমন স্বরে বলে, তুমি এখানে কি করছো? তোমাকে না বলেছিলাম সবাইকে ব্যস্ত রাখতে। আমার মনে হলো তোমার সাহায্য দরকার হতে পারে। আমার ইনস্টিংক্ট বলছিল। তোমার ইনস্টিংক্ট আমাদের দুজনকেই এখানে আটকে ফেলেছে। এখন যদি আমরা ধরা পড়ি? জোয়ার ভয়ে কথা শেষ করতে পারল না। শাহিন এই প্রথমবার জোয়ার কণ্ঠে ভয় পেল। সেই শীতল আত্মবিশ্বাসী এজেন্টের আড়ালে লুকিয়ে থাকা একজন সাধারণ মেয়ের ভয়। নিজের অজান্তেই শাহিন তার হাতটা বাড়িয়ে জোয়ার হাতটা শক্ত করে ধরল। জোয়া চমকে উঠে হাতটা সরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। শাহিনের স্পর্শটা দৃঢ়, কিন্তু তাতে কোনো জোর ছিল না, ছিল শুধু আশ্বাস। কিছু হবে না, আমি আছি তো। এই 3টি সহজ শব্দই অন্ধকার স্টোরেজ রুমে জোয়ার জন্য পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয় হয়ে উঠল। বিপদ কেটে যাওয়ার পরও তারা নড়ল না। সেই অন্ধকার নীরবতা আর স্পর্শ তাদের মধ্যকার সমস্ত দূরত্ব আর দ্বন্দ্বকে মুহূর্তের জন্য মুছে দিয়ে এক অদ্ভুত মায়াবী মুহূর্ত তৈরি করল। পরের দিন ভোরে সেভ হাউসের বেলকনিতে তারা দুজন চুপচাপ দাঁড়িয়েছিল, হাতে শাহিনের বানানো চায়ের কাপ। রাতের উত্তেজনার পর ভোরের আজানের সুর মেশানো সেই শান্ত নীরবতাটা ছিল বড়ই প্রশান্তির। মিশন সফল, কিন্তু তার চেয়েও বড় কিছু অর্জিত হয়েছে তাদের নিজেদের মধ্যে। ধন্যবাদ। ধন্যবাদ? কিসের জন্য? তোমাকে একটা অন্ধকার স্টোরেজ রুমে আটকে ফেলার জন্য? না, আমাকে সেখান থেকে বের করে আনার জন্য আর চাটার জন্য। ওয়েলকাম। যদিও আমি ভেবেছিলাম
তোমার মতো পারফেকশনিস্ট হয়তো নিজের চা নিজেই বানায়, পাছে আমি চিনি বা দুধের পরিমাণ ভুল করে ফেলি। মাঝে মাঝে ভুলগুলোই ভালো লাগে। কথাটা বলে জোয়া শাহিনের দিকে তাকালো। তার চোখে আর সেই শীতলতা নেই, আছে এক ধরনের কোমলতা। তোমাকে যতটা ভাবি ততটাও বেপরোয়া নও শাহিন। কাল রাতে পোকার টেবিলে তুমি যেভাবে সবাইকে সামলেছ, সেটা শুধু বেপরোয়া সাহস দিয়েই হয়। তার জন্য বুদ্ধিরও প্রয়োজন হয়। তুমি একটু বুদ্ধিমানও বটে। শাহিন মুচকি হাসলো। জোয়ার মুখ থেকে প্রথমবার সে এমন প্রশংসা শুনেছে, যা তার বাবার তিরস্কারের চেয়েও 1000 গুণ বেশি প্রভাবশালী মনে হচ্ছে। আর তুমি যতটা দেখাও ততটাও কাঠখোট্টা নও জোয়া। কাল রাতে ওই স্টোরেজ রুমে আমি তোমার চোখে ভয় দেখেছিলাম। জোয়া চোখ নামিয়ে নিল। ভয় পাওয়াটা দুর্বলতা নয় ফাল্কন, ভয়কে জয় করতে পারাটাই সাহসিকতা। আমি জানি, কিন্তু তোমার ভয় পাওয়াটা দেখে আমার ভালো লাগেনি। মনে হচ্ছিল তোমাকে রক্ষা করা আমার দায়িত্ব। এই ব্যক্তিগত কথাটা বলার পর শাহিন নিজেই কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। সে প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, যাই হোক, আমাদের এই বিলিয়নিয়ারের দম্পতির অভিনয়টা কিন্তু মন্দ ছিল না, কি বলো আয়রাহান আর সাইরা? মানুষ আমাদের দিকে সত্যি ঈর্ষা করছিল। জোয়া চায়ের কাপে চুমুক দিয়ে বলে, অভিনয়টাই তুমি একটু বেশি বাস্তব হয়ে গিয়েছিলে হয়তো। বিশেষ করে সেই অংশটা যেখানে তুমি বলেছিলে তুমিই আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে। সত্যি বলতে সাইরা, চরিত্রটা আমার বেশ পছন্দ হয়েছে, খুব সাহসী। চরিত্রের আড়ালে নিজেদের লুকিয়ে রাখাটা আমাদের কাজের অংশ শাহিন। আরহান আর সাইরার গল্পটা ওটাই শেষ হয়ে গেছে। সত্যি, আমার তো মনে হয় সবে শুরু হলো। শাহিনের এই কথায় জোয়া কোনো উত্তর দিল না। সে শুধু তার দিকে তাকিয়ে রইল। তাদের দুজনের চোখেই অনেক অব্যক্ত কথা। আজানের সুর তখন বাতাসে মিশে যাচ্ছে, আর তাদের দুজনের মধ্যে তৈরি হচ্ছে এক নতুন সমীকরণ। দ্বন্দ্বের দেওয়ালটা ভেঙে গিয়ে সেখানে ধীরে ধীরে গড়ে উঠেছে নির্ভরতা আর প্রকাশহীন ভালোবাসার এক সূক্ষ্ম সেতু। 2 দিন পর দুবাইয়ের সেই সফল মিশনের পর শাহিন ও জোয়ার সম্পর্ক একটা নতুন মোড় নিয়েছিল। তারিক হাসানের ল্যাপটপ থেকে পাওয়া ডেটা ছিল সোনার খনির মতো। সেখানে ছিল প্রজেক্ট কায়ামাতের অর্থায়নের সম্পূর্ণ ব্লুপ্রিন্ট, হাওয়াওয়ালা ডিলারদের তালিকা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ভারতে তাদের পরবর্তী চালানের বিশদ বিবরণ। ডেটা অনুযায়ী আরডিএক্স এবং অত্যাধুনিক ডিটোনেটরের একটি বড় ক্ষোভ জাহাজে করে মুম্বাই ডকইয়ার্ডে পৌঁছাবে। সেখান থেকে সেটি গ্রহণ করবে প্রজেক্ট কায়ামতের মুম্বাই স্লিপার সেলের প্রধান, যার কোড নেম ক্যাপ্টেন। RAW হেডকোয়ার্টার থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এই চালানটি আটকানো হবে এবং ক্যাপ্টেনকে জীবিত ধরা হবে। কিন্তু সমস্যা হলো ডকইয়ার্ড এলাকাটি ইন্ডিয়ান আর্মির নজরদারিতে থাকে। তাই এই অপারেশনের জন্য আর্মি ইন্টেলিজেন্সের সাহায্য চাওয়া হয়। আর এখানেই গল্পে আসে এক নতুন মোড়। এই যৌথ অপারেশনের দায়িত্বে থাকা আর্মি ইউনিটের প্রধান হিসেবে নিযুক্ত হন মেজর আরমান আহমেদ, শাহিনের বড় ভাই। মুম্বাই ডকইয়ার্ডের কাছে একটি বহুতলা বিল্ডিংয়ের ছাদ। গভীর রাত। মুম্বাই ডকইয়ার্ডের এই পরিত্যক্ত অংশটাই শহরের কোলাহল থেকে বিচ্ছিন্ন। গুদাম নম্বর 7-এর চারপাশে ঘুটঘুটে অন্ধকার। শাহিন ওরফে ফালকান একটি স্নাইপার রাইফেলের স্কোপ দিয়ে নিচের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তার পাশে জোয়া একটি অত্যাধুনিক ট্যাবে বিভিন্ন ডেটা ফিড মনিটর করছে। তাদের মিশন পরিষ্কার। আর্মি টিম যখন অপারেশন চালাবে তখন দূর থেকে শুধু প্রযুক্তিগত সহায়তা দেবে এবং নজরদারি করবে। তারা কোনোভাবেই নিজেদের অস্তিত্ব প্রকাশ করতে পারবে না। জোয়া ইয়ারপিসে শুধুমাত্র শাহিনের সাথে সংযুক্ত। তাকে বলে, আর্মি টিম পজিশনে চলে এসেছে। মেজর আরমানের নেতৃত্বে 10 জনের ইউনিট
তাদের কাছে তথ্য আছে যে ক্যাপ্টেন এবং তার লোকেরা গুদামের ভেতরে অস্ত্রের জন্য অপেক্ষা করছে। শাহিন স্কোপ চোখে রেখেই বলল, ভাইজান সবসময় সামনে থেকে নেতৃত্ব দিতে ভালোবাসেন, কিন্তু আজকের পরিস্থিতিটা আমার ভালো লাগছে না জোয়া। তারিক হাসানের ডেটা অনুযায়ী চালানটা আসার কথা ভোর 4টে। আর্মি টিম প্রায় 2 ঘন্টা আগে কেন অপারেশন চালাচ্ছে? আর্মি ইন্টেলিজেন্স হয়তো তাদের সোর্স থেকে নতুন কোনো খবর পেয়েছে। আমাদের কাজ শুধু পর্যবেক্ষণ করা শাহিন, হস্তক্ষেপ করা নয়। কিন্তু যদি আর্মির সোর্সটাই ভুল হয়, যদি এটা একটা ফাঁদ হয়, চারিদিকে দেখো অস্বাভাবিক রকমের শান্ত, যেন কেউ শিকারের জন্য অপেক্ষা করছে। আবার তোমার ইনস্টিংক্ট। শাহিন, আমাদের কাছে সরাসরি অ্যাকশনের অর্ডার নেই। প্রোটোকল চলে যাক জোয়া, আমার ভাই ওখানে নিচে আছে, আমি তাকে কোনো ফাঁদে পা দিতে দেখতে পারবো না। শাহিন দ্রুত তার কম লিঙ্কে একটি সুরক্ষিত ফ্রিকোয়েন্সি দিয়ে কাছাকাছি থাকা মুম্বাই পুলিশ কন্ট্রোল রুমে একটি বেনামি কল করে। সে তার কণ্ঠস্বর পরিবর্তন করে বলছে, কন্ট্রোল, ডকইয়ার্ডের 7 নম্বর গুদামের কাছে একটা সন্দেহজনক ট্রাক দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে ওখানে কোনো গোলমাল হতে পারে। দ্রুত একটি টহল ইউনিট পাঠান। তার উদ্দেশ্য ছিল পুলিশের গাড়ি আসতে দেখলে হয়তো সন্ত্রাসীরা সতর্ক হবে অথবা আর্মি ইউনিট অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নিচে মেজর আরমান তার টিমকে চূড়ান্ত সিগন্যাল দিয়ে দিয়েছে। তারা একযোগে গুদামের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলো। গুদামটা বিশাল আর অন্ধকার, কিন্তু একদম খালি। মেজর আরমান অবাক হয়ে তার টিমকে বলে, হোয়াট দা, জায়গাটা তো খালি, ইনফরমেশন ভুল। ঠিক তখনই গুদামের চারপাশের ওপরের ক্যাটওয়াক থেকে সার্চ লাইটের তীব্র আলো জ্বলে উঠল। তাদের চোখ ধাঁধিয়ে গেল, আর তার সাথেই শুরু হলো বৃষ্টির মতো গোলাগুলি। তীব্র গোলাগুলির শব্দ, চিৎকার, ধাতব বস্তুতে গুলি লাগার শব্দ। ছাদে দাঁড়িয়ে শাহিন বাইনোকুলার দিয়ে এই ভয়ানক দৃশ্য দেখছে। তার হৃৎপিণ্ডটা যেন থেমে গেছে। সেটা আমি জানতাম, এটা একটা অ্যাম্বুশ। সে দেখলো তার ভাই এবং তার দল একটা খোলা জায়গায় আটকে পড়েছে। তাদের উপর থেকে ক্রমাগত গুলি বর্ষণ চলছে। আমাদের এখান থেকে সরে যেতে হবে শাহিন, আমাদের অবস্থান প্রকাশ পেয়ে গেল। সরে যাব? আমার ভাই ওখানে মরছে আর আমি পালিয়ে যাব? নেভার। এই বলে শাহিন নিঃশ্বাস বন্ধ করে তার স্নাইপার রাইফেল দিয়ে টার্গেট স্থির করলো। সে উপর থেকে এক এক করে সেই সন্ত্রাসীদের গুলি করতে শুরু করলো যারা আরমানের দলকে পিন করে রেখেছিল। তার প্রতিটি শট নিখুঁত, একজন পেশাদার ঘাতকের মতো। শাহিন থামো, তুমি নিজেকে প্রকাশ করে দিচ্ছ। আমার ভাইয়ের জীবনের চেয়ে আমার পরিচয় বা এজেন্সির প্রোটোকল বড় নয়। নিচে মেজর আরমান অবাক হয়ে দেখলো উপর থেকে অদৃশ্য কোনো সাহায্য আসছে। কিন্তু এই সুযোগটা নেওয়ার আগেই অন্য এক দিক থেকে একটা গুলি এসে আরমানের কাঁধে লাগলো। সে যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে গেল। ছাদ থেকে দৃশ্যটা দেখে শাহিনের পৃথিবীটা দুলে উঠল। ভাইজান। সে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে এলোপাথারি গুলি চালাতে লাগলো। কিছুক্ষণ পর পুলিশের সাইরেনের শব্দ শোনা যেতে লাগলো, যা শাহিনের বেনামি কলের ফল। সন্ত্রাসীরা পিছু হটতে শুরু করলো। গোলাগুলি থামার পর শাহিন কাঁপতে কাঁপতে তার রাইফেলটা নামিয়ে রাখলো। সে বাইনোকুলার দিয়ে দেখলো প্যারামেডিকরা তার ভাইয়ের রক্তাক্ত শরীরটা স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে। আমাকে ওখানে যেতে হবে জোয়া। তুমি ওখানে যেতে পারো না শাহিন। তুমি কে সেই পরিচয় তুমি দিতে পারবে না। আমার ভাইয়ের জন্য আমি যে কোনো পরিচয় নিতে রাজি আছি। একজন সাধারণ নাগরিক, একজন পথচারী, যা কিছু, কিন্তু আমাকে ওর কাছে যেতেই হবে। শাহিন তার সরঞ্জাম গুছিয়ে ছাদ থেকে নামার জন্য প্রস্তুত হলো। তার চোখে জল, কিন্তু তার চেয়েও বেশি প্রতিশোধের আগুন। সে জানে এই ফাঁদটা আর্মির জন্য পাতা হয়েছিল, কিন্তু এর পেছনের ষড়যন্ত্র আরো অনেক গভীর। আর সেই ষড়যন্ত্রের শিকার হয়েছে তার ভাই। পরের দিন সকালবেলা মুম্বাইয়ের একটি সামরিক হাসপাতাল, আইসিইউ এর বাইরে করিডোর। হাসপাতালের করিডোর, কাচের দরজার ওপারে আইসিইউতে অচেতন অবস্থায় শুয়ে আছে মেজর আরমান।
শাহিন করিডোরের একটা চেয়ারে পাথরের মূর্তির মতো বসে আছে। সে তার কৌশলগত পোশাক বদলে সাধারণ পোশাকে চলে এসেছে, কিন্তু তার ভেতরের ঝড়টা এক মুহূর্তের জন্য থামেনি। দ্রুত পায়ে করিডোর দিয়ে এগিয়ে এলেন লেফটেন্যান্ট জেনারেল ইমতিয়াজ আহমেদ এবং তার স্ত্রী ফারিয়া আহমেদ। তাদের চোখে মুখে তীব্র উদ্বেগ আর আতঙ্ক। কিভাবে হলো এসব? আরমান তো মুম্বাইয়ে একটা অফিসিয়াল কাজে গিয়েছিল, তার উপর হামলা হলো কিভাবে? শাহিন কোনো উত্তর দিতে পারল না। সে তার বাবাকে মিশনের কথা বলতে পারবে না। সে শুধু জানে তার ভাইকে বাঁচানোর জন্য সে ঘটনাস্থলে ছিল। তার বাবা ভাবেন শাহিন তার এক বন্ধুর সাথে মুম্বাইয়ে ঘুরতে এসেছে। জেনারেল ইমতিয়াজ শাহিনের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বললেন, তুমি চুপ করে কেন শাহিন? সত্যি করে বলো, তুমি কি ওর আশেপাশে ছিলে? তুমি মুম্বাইয়ে কি করেছিলে? গত এক সপ্তাহ তুমি কোথায় ছিলে? আবু, আমি আমি এক বন্ধুর বিয়েতে এসেছিলাম। খবর পেয়ে এখানে ছুটে এসেছি। বন্ধু? কোন বন্ধু? তুমি যেখানেই থাকো সেখানেই কোনো না কোনো ঝামেলা কেন হয়? তুমি নিশ্চয়ই আবার কোনো বাজে সঙ্গতিতে পড়েছিলে, আর তোমার ভাই তোমাকে সেখান থেকে উদ্ধার করতে গিয়েই। আপনি ওকে দোষ দিচ্ছেন কেন? ও তো ভাইয়ের জন্য ছুটে এসেছে। আমি ওকে দোষ দিচ্ছি কারণ ওর কপালটা খারাপ। ফারিয়া, ও একটা অপয়া। ওর জীবনে কোনো শৃঙ্খলা নেই, ওর কোনো লক্ষ্য নেই, আর ওর এই লক্ষ্যহীন জীবনের ছায়া এখন আমার আরমানের উপর এসে পড়েছে। আমার ছেলেটা আজ মৃত্যুর সাথে লড়ছে, আর এর পেছনেও হয়তো পরোক্ষভাবে ওর কোনো বোকামি দায়ী। বাবার প্রতিটি কথা শাহিনের বুকে তীরের মতো বিঁধছিল। সে তার ভাইকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখেছে, অথচ তাকেই তার ভাইয়ের এই অবস্থার জন্য দায়ী করা হচ্ছে। ঠিক তখনই করিডোরে প্রবেশ করলো জোয়া। সে সাধারণ পোশাকে এসেছে, নিজেকে একজন পারিবারিক বন্ধু হিসেবে পরিচয় দেওয়ার জন্য প্রস্তুত। সে শাহিনের বিধ্বস্ত অবস্থা, জেনারেলের ক্ষোভ দেখে পরিস্থিতি আঁচ করলো। আঙ্কেল প্লিজ শান্ত হন। যা হয়েছে তার জন্য শাহিন দায়ী নয়। শাহিন আর সহ্য করতে পারল না। তার সমস্ত রাগ, ক্ষোভ আর হতাশা গিয়ে পড়লো জোয়ার ওপর, কারণ জোয়াই এই মুহূর্তে তার জগতের একমাত্র মানুষ যে সত্যিটা জানে। শাহিন জোয়ার দিকে তাকিয়ে চাপা হিংস্র স্বরে বলে, তুমি এখানে কেন এসেছো? সহানুভূতি দেখাতে? তোমার তোমার জন্যই আজ সব। সে কথা শেষ করতে পারল না। সে জনসমক্ষে মিশনের কথা বলতে পারে না। শাহিন, আমার কথা শোনো। আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু পরিস্থিতি তুমি পরিস্থিতি বা কষ্টের কি বোঝো? আমার ভাই ভেতরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর তুমি এখানে শান্ত থাকতে বলছো? তোমাদের ওই তথাকথিত পরিকল্পনা, তোমাদের ওই ডেটা সব ভুল, সব মিথ্যা। তোমাদের ভুলের জন্য আজ আমার ভাই মৃত্যুর মুখে। শাহিনের এই দ্বিমুখী কথাগুলো জোয়া ছাড়া আর কেউ বুঝলো না। জেনারেল ইমতিয়াজ ভাবলেন শাহিন হয়তো তার বন্ধুদের কোনো অভ্যন্তরীণ ঝামেলার কথা বলেছে। শাহিন প্লিজ, আমরা পরে কথা বলবো। পরে? আর কোনো পরে নেই। যাও ওখান থেকে, আমি তোমার মুখ দেখতে চাই না। গেট আউট। শাহিন দেওয়ালে সজোরে একটা ঘুষি মারলো। তার হাত থেকে রক্ত বেরিয়ে এলো। জোয়া আর একটা কথাও বলল না। সে বুঝতে পারছিল শাহিন এই মুহূর্তে যুক্তি দিয়ে কিছু বুঝবে না। তাদের মধ্যে দুবাইয়ে তৈরি হওয়া বিশ্বাসের সূক্ষ্ম সেতুটা যেন এই অন্যায়ের ভারে আর শাহিনের অসহায় ক্রোধে ভেঙে চুরমার হয়ে গেল। জোয়া নীরবে করিডোর থেকে বেরিয়ে গেল। রয়ের মুম্বাই সেফ হাউস, একটা অন্ধকার ঘর, শুধু কয়েকটা মনিটরের আলো জ্বলছে নিমছে। জোয়া একভাবে অপারেশনের বিভিন্ন অ্যাঙ্গেলের স্যাটেলাইট ফুটেজ এবং অডিও রেকর্ড বারবার দেখছে। শাহিনের কথাগুলো তার কানের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে। তোমাদের ডেটা সব ভুল, সব মিথ্যে। তার সহকারী এজেন্ট কবির ঘরে প্রবেশ করলো। ম্যাম, আর্মি ইন্টেলিজেন্সের সাথে কথা হয়েছে। তারা জানিয়েছে তাদের সোর্স খবর দিয়েছিল যে অস্ত্রের চালনাটা নির্ধারিত সময়ের আগেই আসছে, তাই তারা অপারেশন এগিয়ে আনে। তাদের সোর্স কে? সেটা তারা বলতে রাজি নয়, কিন্তু একটা বিষয় অদ্ভুত ম্যাম। আমাদের ডেটা অনুযায়ী চালানটা জাহাজে করে আসার কথা, কিন্তু আর্মির সোর্স বলছে সেটা নাকি
সাবমেরিন করে আসছে। জোয়া চমকে উঠল। সে দ্রুত তারিক হাসানের ল্যাপটপ থেকে পাওয়া মূল ডেটা ফাইলটা খুলল। অসম্ভব, তারিখের ডেটায় কোথাও সাবমেরিনের উল্লেখ ছিল না। তার মানে আর্মিকে কেউ ইচ্ছে করে ভুল তথ্য দিয়েছে তাদের ফাঁদে ফেলার জন্য। কিন্তু কে দেবে আর কেন? কারণ সে চায়নি আমরা আসল চালানটা পর্যন্ত পৌঁছাই। সে চেয়েছে আর্মি আর RAW একটা ভুল অপারেশনে ব্যস্ত থাকুক, আর সেই সুযোগে আসল চালানটা নিরাপদে কোথাও পাচার হয়ে যাক। তার মানে বিশ্বাসঘাতক শুধু আর্মির ভেতরে নেই, আমাদের ভেতরেও আছে। কেউ একজন আমাদের পুরো পরিকল্পনাটা জানতো। জোয়া দ্রুত অপারেশনের ফুটেজ আবার দেখতে শুরু করলো। তার চোখ এখন অন্য কিছু খুঁজছে। সে খুঁজছে কে এমন ভুল তথ্য ছড়াতে পারে। আমাদের মুম্বাই সেলের কে কে এই মিশনের ডিটেলসে জানতো? আমি, আপনি আর ফিল্ড সাপোর্ট টিমের প্রধান এজেন্ট রাঠোর। রাঠোর? রাঠোর কোথায়? সে তো আজকে অপারেশনের আহতদের তালিকায় আছে, সিটি হাসপাতালে ভর্তি। হাসপাতালে নয়, ও পালানোর জন্য তৈরি হচ্ছে। চলো দ্রুত। অন্যদিকে একই সময় শাহিন হাসপাতালের করিডোরে বসে নিজের ব্যক্তিগত সোর্সদের কাজে লাগিয়েছে। সে জানতে পেরেছে আর্মিকে যে সোর্স থেকে তথ্য দিয়েছিল সে একজন ছোটখাটো অস্ত্র চোরাকারবারি, যাকে কয়েকদিন আগেই রয়ের এজেন্ট রাঠোর জিজ্ঞাসাবাদ করেছিল। শাহিনের হৃৎপিণ্ডটা ধক করে উঠল। সে বুঝতে পারল রাঠোরই সেই চোরাকারবারিকে দিয়ে আর্মিকে ভুল তথ্য দেওয়ার জন্য চাপ দিয়েছে। রাঠোর? তার মানে জোয়ার ডেটা সঠিক ছিল, ভুল ছিল মানুষটা। বিশ্বাসঘাতক আমাদের মধ্যেই ছিল। তীব্র অপরাধ বোধ আর প্রতিশোধের আগুন তাকে গ্রাস করলো। সে ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। তার পরবর্তী গন্তব্য সিটি হসপিটাল। দুটি ভিন্ন জায়গায় একই সত্য উন্মোচিত হয়। আরব সাগরে উত্তাল ঢেউগুলো আছড়ে পড়ছে পাড়ের কংক্রিটের ওপর। আকাশে মেঘ জমেছে। শাহিন তার বাইকটা থামিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সমুদ্রের গর্জনের সাথে তার মনের ভেতরে ঝড়টা মিলে মিশে একাকার। সে সিটি হাসপাতাল থেকে ঘুরে এসেছে। এজেন্ট রাঠোর তার বেড থেকে উধাও। সে পালিয়েছে। হঠাৎ তার পাশে একটা গাড়ি এসে থামলো। দরজা খুলে বেরিয়ে এলো জোয়া। সে শাহিনের দিকে এগিয়ে এলো। অনেকক্ষণ দুজনেই চুপচাপ সমুদ্রের দিকে তাকিয়ে রইল। অবশেষে জোয়াই নীরবতা ভাঙলো। রাঠোর পালিয়েছে। শাহিন অন্যদিকে তাকিয়ে বলে, আমি জানি। আমি দুঃখিত শাহিন, তোমাকে ভুল বোঝার জন্য নয়, তোমাকে বিশ্বাস না করার জন্য। তোমার ইনস্টিংক্ট ঠিকই ছিল, প্রথম থেকেই কিছু একটা গড়বড় ছিল। শাহিন এবার জোয়ার দিকে ফিরল। তার চোখে আর সেই তীব্র ঘৃণা নেই, আছে এক গভীর কষ্ট আর ক্লান্তি। আমিও দুঃখিত তোমাকে ওভাবে বলার জন্য। আমি আমি তখন নিজের নিয়ন্ত্রণে ছিলাম না ভাইয়ের অবস্থা দেখে। আর আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম যে তোমার দেওয়া তথ্যটাই ভুল ছিল। ভুল তথ্যের ছিল না শাহিন, ভুলটা ছিল বিশ্বাসের। আমরা এমন একজনকে বিশ্বাস করেছিলাম যে আমাদের পিঠে ছুরি মেরেছে। আবার নীরবতা। ঢেউয়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। তাহলে এখন কি হবে? রাঠোর তো শুধু একটা পেয়াদা, এর পেছনে আরো বড় কেউ আছে। সে কে? সে কি রতে আছে নাকি আর্মিতে? আমরা জানি না, আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর। এখন আমরা এজেন্সির ভেতরে কাউকে বিশ্বাস করতে পারি না। আমরা একটা অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়ছি, যা আমাদের প্রতিটি পদক্ষেপ সম্পর্কে জানে। আর এই বিশ্বাসঘাতকের কারণেই আমার ভাই আজ। কথাটা শেষ করতে পারল না শাহিন। তার গলাটা ধরে এলো জোয়া। এবার শাহিনের খুব কাছে এসে দাঁড়ালো। তোমার ভাই খুব সাহসী শাহিন, ও একজন যোদ্ধা। ও ঠিক ফিরে আসবে, আর আমরা তার অপরাধীদের খুঁজে বের করবই। কিভাবে? আমরা তো এখন একা। আমরা একা নই, আমরা দুজন আছি। শোনো শাহিন, অফিসিয়ালি এই তদন্ত চালানো খুব ঝুঁকিপূর্ণ, কারণ আমরা জানি না আমরা কার বিরুদ্ধে লড়ছি। কিন্তু আমরা যদি একসাথে কাজ করি অফ দ্য রেকর্ড, তাহলে হয়তো আমরা মূল ষড়যন্ত্রকারী পর্যন্ত পৌঁছাতে পারবো। তোমার ভাইয়ের জন্য, আমাদের দেশের জন্য। তুমি কি আমার সাথে আছো ফাল্কন?
জোয়া তার হাতটা শাহিনের দিকে বাড়িয়ে দিল। শাহিন কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। এই সেই মেয়ে যাকে সে কয়েক ঘন্টা আগেও তার ভাইয়ের দুর্দশার জন্য দায়ী করেছিল, আর এখন এই মেয়েটি তার একমাত্র ভরসা। শাহিন তার হাতটা বাড়িয়ে জোয়ার হাতটা শক্ত করে ধরল। আমি তোমার সাথে আছি জোয়া। তার কণ্ঠস্বর গভীর এবং প্রতিশ্রুতিতে ভরা। এই প্রথম তারা একে অপরকে তাদের আসল নামে ডাকল। তাদের হাতের স্পর্শে বিদ্যুতের ঝলকের মতো একটা অনুভূতি খেলে গেল। এটা শুধু পেশাগত নীরবতা ছিল না, ছিল তার চেয়েও অনেক বেশি কিছু। শাহিন জোয়ার দিকে এক পা এগিয়ে এলো। তাদের মধ্যে দূরত্ব এখন প্রায় নেই বললেই চলে। সমুদ্রের নোনা জলকণা তাদের মুখে এসে লাগছে। শাহিন তার অন্য হাতটা তুলে আলতো করে জোয়ার গাল থেকে একটা ফোঁটা বৃষ্টির জল মুছে দিল। তার স্পর্শে জোয়া কেঁপে উঠল। শাহিন প্রায় ফিসফিস করে বলে, আমরা পারবো তো জোয়া এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে? জোয়া শাহিনের চোখে চোখ রেখে বলে, আমরা একসাথে থাকলে আমরা সব পারবো। তার কণ্ঠস্বর আত্মবিশ্বাসে ভরা, কিন্তু তার চোখ দুটো বলে দিচ্ছিল সে কতটা আশ্রয় খুঁজছে শাহিনের মধ্যে। শাহিন আর নিজেকে ধরে রাখতে পারল না। তার সমস্ত যন্ত্রণা, ভাইয়ের জন্য কষ্ট, বাবার কাছ থেকে পাওয়া অপমান, আর জোয়াকে ভুল বোঝার অপরাধ বোধ, সব কিছু যেন এই এক মুহূর্তে এসে জমা হলো। সে আলতো করে জোয়ার মুখের দিকে ঝুঁকল। জোয়া বাধা দিল না, বরং তার চোখ দুটো সম্মতিতে বুঝে এলো। আর তারপর মেরিন ড্রাইভের উত্তাল সমুদ্রকে সাক্ষী রেখে শাহিন জোয়ার ঠোঁটে আক্রমণ চালিয়ে দিল। এটা কোনো সাধারণ চুম্বন ছিল না, এটা ছিল দুটো বিধ্বস্ত আত্মার আশ্রয় খোঁজার মরিয়া চেষ্টা। এটা ছিল প্রতিশোধের আগুনে জ্বলে ওঠার আগের শীতল প্রতিশ্রুতি। তাদের ঠোঁটের স্পর্শে মিশেছিল গত কয়েকদিনের সমস্ত দ্বন্দ্ব, ভয়, খুনসুটি আর অব্যক্ত আবেগ। চুম্বনটি গভীর থেকে গভীরতর হলো। তারা যেন একে অপরের মধ্যে নিজেদের হারিয়ে ফেলতে চাইল। বাইরের পৃথিবীর সমস্ত কোলাহল, ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতা থেকে দূরে এই একটি মুহূর্তে তারা শুধু দুজন মানুষ, যারা একে অপরকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। ঝোড়ো বাতাস তাদের চুলগুলোকে এলোমেলো করে দিচ্ছিল, কিন্তু তারা অবিচল। অনেকক্ষণ পর তখন তারা একে অপরের থেকে আলাদা হলো, তাদের দুজনেরই শ্বাস ভারী হয়ে এসেছে। তারা কপাল দিয়ে একে অপরের কপালকে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। চোখ খোলার সাহসটুকুও যেন তাদের ছিল না। আমি তোমাকে হারাতে পারবো না জোয়া। আমিও শাহিন, আমিও না। তাদের হাতের বাঁধন আরো শক্ত হলো। তারা জানে এই চুম্বনের পর তাদের সম্পর্ক আর আগের মতো থাকবে না। এই আবেগ তাদের সবচেয়ে বড় শক্তি হতে পারে, অথবা সবচেয়ে বড় দুর্বলতা। কিন্তু এই মুহূর্তে তারা শুধু জানে যে এই বিপজ্জনক পথে তারা আর একা নয়। মুম্বাইয়ের সেই ঝড়ের রাতটা শাহিন আর জোয়ার সম্পর্ককে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। তাদের সেই চুম্বন শুধু একটি আবেগঘন মুহূর্ত ছিল না, ছিল এক নীরব শপথ। তারা এজেন্সিকে অন্ধকারে রেখে অফ দ্য রেকর্ড বিশ্বাসঘাতক এজেন্ট রাঠোরের পালিয়ে যাওয়ার পেছনের রহস্য উন্মোচনের জন্য কাজ শুরু করে। রাঠোরের শেষ মোবাইল সিগন্যাল পাওয়া গিয়েছিল দিল্লিতে, তাই তারা তাদের তদন্তের কেন্দ্রবিন্দু মুম্বাই থেকে দিল্লিতে সরিয়ে আনে। তারা জানে তারা এখন একা, আর তাদের প্রতিটি পদক্ষেপই ঝুঁকিপূর্ণ। নিজামুদ্দিন দরগা, দিল্লি, পড়ন্ত বিকেল। আসরের নামাজের পর নিজামুদ্দিন দরগাহের পরিবেশটা শান্ত হয়ে এসেছে। কাওয়ালির মৃদু সুর বাতাসে এক আধ্যাত্মিক আবেশ তৈরি করেছে। শাহিন একটি সাদা কুর্তা পাজামা পরেছে, মাথায় টুপি। জোয়া পরেছে একটি সাধারণ সালোয়ার কামিজ, মাথায় ওড়না টানা। তারা ছদ্মবেশে এসেছে। তাদের উদ্দেশ্য রাঠোরের একজন পুরনো তথ্যদাতা চাচার সাথে দেখা করা। তারা দরগাহের এক কোণে আমির খসরুর মাজারের কাছে বসে আছে। তাদের হাবভাব এমন যেন তারা সাধারণ জিয়ারতকারী। শাহিন মাজারের দিকে তাকিয়ে খুব আস্তে করে বলে, চাচা কি আসবে বলে মনে হয়? লোকটা খুব ধূর্ত। রাঠোরের পালিয়ে যাওয়ার খবর শোনার পর সে হয়তো আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। আসবে, চাচার টাকার দরকার।
আর রাঠোর তাকে শেষ পেমেন্টটা দিয়ে যেতে পারেনি। আমরা সেই টোপটাই ফেলেছি। সে জানে না যে আমরা RAW থেকে এসেছি। সে ভেবেছে আমরা রাঠোরের লোক। কিছুক্ষণ নীরবতা, কাওয়ালির সুরটা আরো স্পষ্ট হচ্ছে। ছোটবেলায় আম্মু প্রায়ই আমাকে আর ভাইয়াকে এখানে নিয়ে আসতেন। বলতেন এখানে এসে দোয়া করলেই নাকি আল্লাহ ফেরান না, কিন্তু সেই দোয়াটা চাইতে শুধু হবে আল্লাহর কাছে। এখনো তাই মনে হয়। জানি না, এখন তো দোয়া করার আগেই মনে প্রশ্ন জাগে, আমি কি দোয়া করার যোগ্য? যোগ্যতা অযোগ্যতার বিচার করার আমরা কে শাহিন? ইমাম আবু হানিফা এর একটা ঘটনা যেন। শাহিন জিজ্ঞাসু দৃষ্টিতে জোয়ার দিকে তাকালো। তিনি একবার এক মাতালকে রাস্তা থেকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন, যাতে অন্য কেউ তাকে অপমান করতে না পারে। কারণ ওই মাতালকে দেখে রাস্তার লোকেরা হাসাহাসি করছিল। উনি ভাবলেন যে মাতালটি মুসলিম, তারও সম্মান আছে, তাই তিনি তাকে নিজের কাঁধে করে বাড়ি পৌঁছে দিয়েছিলেন। পরে সেই মাতালটি তওবা করে আল্লাহর অন্যতম প্রিয় বান্দা হয়েছিলেন। ইমাম সাহেব বলতেন, কার দোয়া কোনো মুহূর্তে কবুল হয়ে যাবে তা একমাত্র আল্লাহ জানেন। তাই কারো বাহ্যিক অবস্থা দেখে তাকে বিচার করো না। তুমি তো দেশের জন্য লড়ছ শাহিন, তোমার চেয়ে বেশি যোগ্য আর কে হবে? জোয়ার কথায় শাহিনের ভেতরের যন্ত্রণাটা যেন কিছুটা শান্ত হলো। সে অবাক হয়ে ভাবলো, এই মেয়েটির মধ্যে জ্ঞানের এত গভীরতা। সে শুধু একজন এজেন্ট নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। ধার্মিক বিষয়েও অনেক কিছু জানে। পরক্ষণেই ভাবনা থেকে বের হয়ে মুখে বলল, আমার ভাইয়ের জন্য খুব চিন্তা হয় জোয়া। ডাক্তাররা বলেছে ওর জ্ঞান ফিরতে সময় লাগবে। আব্বু এখনো মনে করেন আমার জন্য ভাইয়ার এই অবস্থা। জেনারেল সাহেব যখন সত্যিটা জানবেন তখন তিনি তোমাকে নিয়ে গর্ব করবেন। সত্যিটা জানার পর হয়তো গর্ব করার জন্য আমি বেঁচে থাকবো না। এই পথে নামার আগে এত ভয় করতো না, কিন্তু এখন ভয় করে। কেন? জোয়ার চোখের দিকে তাকিয়ে বলে, কারণ এখন হারানোর জন্য কিছু আছে। শাহিন যখন দোয়া করতে দাঁড়ালো, দূর থেকে জোয়া দেখছিল। সে বুঝতে পারলো শাহিনের দোয়া শুধু তার ভাইয়ের জন্য নয়, তার নিজের সুরক্ষার জন্য। এই উপলব্ধি কাওয়ালির সুরের সাথে মিলে তাদের আত্মিক সংযোগকে আরো গভীর করে তুলল, যা তাদের সবচেয়ে বড় শক্তি এবং ঝুঁকি দুটোই। দরগাহে তাদের মিশন সফল হয়েছিল। চাচা নামের এক তথ্যদাতার কাছ থেকে তারা জানতে পারে পুরো ষড়যন্ত্রের মূল হোতা ওস্তাদ নামের এক ব্যক্তি। এই নতুন সূত্র নিয়ে তারা পৌঁছায় পুরনো দিল্লিতে, শাহিনের ব্যক্তিগত আস্তানায়। একটি বইয়ের দোকানের ওপরে একটি ছোট গাছানো ঘর। এটা শাহিনের গোপন সেফ হাউস। সেখানে বইয়ের তাকগুলো দেখতে দেখতে জোয়া কথা বললে, বাহ, আমি তো ভেবেছিলাম তোমার পড়ার অভ্যাস বলতে শুধু মিশনের ফাইল আর অস্ত্রের ক্যাটালগ। শাহি এক মগ কফি জোয়ার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা আমার পালানোর জায়গা জোয়া। যখন জেনারেল ইমতিয়াজ আহমেদের অপদত্ত ছেলে বা রয়ের বেপরোয়া এজেন্ট ফ্যালকন কোনো পরিচয় আর সহ্য করতে পারি না, তখন আমি এখানে এসে শাহিন হয়ে যাই। এই বইগুলো আমার একমাত্র বন্ধু। জোয়া কফির মগটা হাতে নিয়ে সোফায় বসলো। সে দেখলো টেবিলের উপর একটা ফ্রেমে বাঁধানো ছবি, শাহিনের ছোটবেলার ছবি, তার মা আর ভাইয়ের সাথে। কিন্তু ছবিতে তার বাবা নেই। তোমার বাবার সাথে তোমার সম্পর্কটা ঠিক কবে থেকে এমন হলো? শাহিন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে জোয়ারের পাশে বসলো। সবসময় এমন ছিল। আব্বুর চোখে ভাইজান হলো আদর্শ ছেলে, পড়াশোনায় ভালো, খেলাধুলায় সেরা, আর এখন সেনাবাহিনীর গর্ব। আর আমি বরাবরই ছিল উল্টো। আমার রেজাল্ট ভালো হতো না, আমি নিয়ম ভাঙতে ভালোবাসতাম। আব্বু চেয়েছিলেন আমি আর্মিতে যোগ দেই, আমি রাজি হইনি। সেদিন তিনি বলেছিলেন আমি তার সবচেয়ে বড় হতাশা। কিন্তু তিনি তো জানেন না তুমি দেশের জন্য তার চেয়ে কম ঝুঁকি নিচ্ছ না। তিনি কোনো দিন জানবেনও না, আমি চাইও না।
আমি তার চোখে হিরো হতে চাই না জোয়া। আমি শুধু তার চোখে একটু সম্মান চেয়েছিলাম, একজন ছেলে হিসেবে, তার সন্তান হিসেবে।